আজ 25শে ফেব্রুয়ারি তারেক রহমান জামায়াত এনসিপির 2 শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করায় দেশে যুদ্ধ পরিস্থিতি। ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি করলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 25 ফেব্রুয়ারি। এদিকে আজ তারেক রহমান একদিনেই 200 নেতাকর্মীকে গ্রেপ্তার করিয়েছেন। আজ 25শে ফেব্রুয়ারি ইতিহাসের পাতায় লেখা থাকবে। অন্যদিকে দেশের অসংখ্য জনতা এবার রাজপথে ধ্বংসলীলা করতেছে। লিমিটেডের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল হাসানের বিরুদ্ধে আরো 8টি মামলা হয়েছে। উনি বলেছেন যে আমি ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিলাম সরকারকে সরানোর জন্য, শেখ হাসিনার সরকারকে সরানোর জন্য আমি নিজেও লিপ্ত ছিলাম। এখানে আসিফ নজরুল চোর বলেছিল, যার হাতে শপথ নিয়েছে তাকে চোর বলেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বিএনপির অনেক অনুগত হওয়ার চেষ্টা করছেন, কিন্তু শেষমেশ বিএনপি তাকে রাষ্ট্রপতি পদে বহাল রাখবে না। যতই তিনি বিএনপির প্রশংসা করার চেষ্টা করুক না কেন, তাকে শেষ পর্যন্ত ধোঁকা খেতেই হবে। ডক্টর ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব ধরা খেলেন, ডক্টর ইউনূসের চালাকির কাছে ধরা খেয়েছেন। আসল খেলাটা পর্দার আড়ালে ঘটে গেছে, যে তারা এমন এক ফাঁদে পা দিয়েছে যেখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। পিলখানা হত্যাকাণ্ডের যথাযথ বিচার করা হবে এবং ন্যায় বিচার নিশ্চিত করা হবে। আমরা নতুন করে কোনো তদন্ত কমিশন করব না। শেখ হাসিনা এসব নির্দেশনা পাওয়ার পর আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভেতরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। বিএনপি বেশি দিন দেশ চালাতে পারবে না, এই ঘটনা বিএনপি সরকার অলরেডি টের পেয়েছে। বেশি দিন দেশ চালাতে পারবে না বিএনপি। অন্যদিকে আজকে তারেক রহমানের একটি অ্যাকশনে অসংখ্য জামাত কর্মী, এনসিপি কর্মী, উপদেষ্টা সবাই গ্রেপ্তার হয় এবং দেশে একটা নতুন পরিস্থিতি তৈরি হয়। এইটাকে কেন্দ্র করে দেশের প্রত্যেকটা জনগণ এখন বিএনপি সরকারের বিরুদ্ধে গিয়েছে এবং তারেক রহমানের বিরুদ্ধে সরাসরি কথা বলতেছে রাজপথে নেমে। দর্শক শ্রোতা, আপনারা জানেন গত এক সপ্তাহ যাবৎ রাষ্ট্রপতিকে নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে। রাষ্ট্রপতির পদে কে বসবে এবং বর্তমান রাষ্ট্রপতিকে কিভাবে বিদায় করা হবে এইটা নিয়ে। এখন আমরা দেখতে পারি নতুন অনেক ঘটনা ঘটেছে দেশে। সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান 25 ফেব্রুয়ারি এক ঐতিহাসিক দিনে যা করলেন, ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় তৈরি করলেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। এবং মাননীয় প্রধানমন্ত্রীকে একদিন তো তিনি প্রধানমন্ত্রী থাকবেন না, টুডে আর টুমরো তিনি নিজে অনুতপ্ত হবেন এবং তাকে জাতির কাছে জবাব দিতে হবে এবং ক্ষমা চাইতে হবে। এই দৃশ্য দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। এই দৃশ্য জুলাই বিপ্লবের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। জুলাই বিপ্লব কিংবা জুলাই চেতনাকে মাননীয় প্রধানমন্ত্রী কার্যত ভরাটিপে হত্যা করেছে। জুলাই শহীদদের আত্মা কষ্ট পাচ্ছে দৃশ্য দেখে। শহীদ পরিবারের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং আওয়ামী লীগের বুন উল্লাস, তাদের হাসি, তাদের বিজয়। ক্ষমতায় কি বিএনপি না আওয়ামী লীগ? আওয়ামী লীগ মনে করছে আমরাই তো ক্ষমতায়। দেখছো কি দর্শক? আপনারা জানেন 25 ফেব্রুয়ারি সেনা দিবস বা সেনা হত্যা দিবস। বিডিআর বিদ্রোহের নাম করে দেশপ্রেমিক সেনাবাহিনীকে ভারত আওয়ামী লীগের মাধ্যমে হত্যা করেছিল। এটা হচ্ছে 25 ফেব্রুয়ারি। আওয়ামী লীগ 2008 সালে ক্ষমতায় আসার কিছুদিন পরেই এই ঘটনা ঘটেছিল, 1.5 মাসের মধ্যে। তো স্বাভাবিকভাবে দেশের প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা বা সবাই এই দিবসটাকে স্মরণ করবেন, উদযাপন করবেন। এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা। কারণ একটা দেশের সশস্ত্র বাহিনী, সেনাবাহিনী স্বাধীনতা, সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এবং প্রতীক, এবং আমাদের দেশের সেনাবাহিনী আমাদের গর্বের প্রতীক। সেই সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসারদের হত্যা করে কার্যত তখনই সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। দর্শক, সেই জায়গায় এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং ঐতিহাসিক একটা দিন। কিন্তু এই দিনে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সামরিক কবরস্থানে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়েছেন, কিন্তু সাথে নিয়ে গেছেন যেই গং এই সেনাবাহিনীকে হত্যা করেছে সেই গংয়ের অন্যতম গ্যাংস্টারকে। কে সে? সে হচ্ছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু বিএনপির অনেক অনুগত হওয়ার চেষ্টা করছেন, কিন্তু শেষমেশ বিএনপি তাকে রাষ্ট্রপতি পদে বহাল রাখবে না। যতই তিনি বিএনপির প্রশংসা করার চেষ্টা করুক না কেন, তাকে শেষ পর্যন্ত ধোঁকা খেতেই হবে। জনমনে কেন উঠেছে এসব কথা? চলুন একটু বিস্তারিত আলোচনা করা যাক। সম্প্রতি কালের কণ্ঠ পত্রিকায় দেয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি চুপ্পু এমন কিছু কথা বলেছেন যা নিয়ে চারদিকে এখন তুমুল আলোচনা। তিনি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চরম অবমাননাকর বলেছেন। এমনকি তিনি নিজেকে প্রাসাদবন্দী বলেও দাবি করেছেন। বিদেশ সফর আটকে দেওয়া, প্রেস উইং বন্ধ করে দেওয়া, এমনকি বঙ্গভবন থেকে তার ছবি সরিয়ে ফেলার মতো অনেক অভিযোগ তিনি করেছেন। সবচেয়ে অবাক করার মতো বিষয় হলো, এই পুরো সাক্ষাৎকারে তিনি বিএনপির প্রশংসায় পঞ্চমুখ ছিলেন। তিনি বলেছেন,
সেই কঠিন সময়ে বিএনপির শীর্ষ নেতারা তার পাশে ছিলেন। তারেক রহমানের প্রশংসায় তিনি রীতিমতো গদগদ। তারেক রহমানকে তিনি খুব আন্তরিকতাপূর্ণ মানুষ বলে আখ্যায়িত করেছেন। 5 আগস্টের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যখন তাকে সরানোর জন্য তোড়জোড় চলছিল, তখন নাকি বিএনপি তাকে শেল্টার দিয়েছিল। এখন প্রশ্ন হলো, চুপ্পু সাহেবের এই যে বিএনপির প্রতি এত আনুগত্য, এত প্রেম, এর প্রতিদান কি তিনি পাবেন? বিএনপি কি সত্যিই তাকে পরবর্তী মেয়াদে রাষ্ট্রপতি পদে রাখবে? এর উত্তর হলো না। বিএনপি তাকে ধোঁকা দেবে এবং তার পেছনে রয়েছে বেশ কিছু শক্ত কারণ। প্রথমত, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি। বিএনপি ঐতিহ্যগতভাবে সবসময় নিজেদের মতাদর্শের কাউকেই রাষ্ট্রপতি হিসেবে বেছে নেয়। খালেদা জিয়ার আমলে দেখা গেছে জিয়াউর রহমানের সহযোদ্ধা বা বিএনপির কট্টর সমর্থকদেরকেই এই পদে বসানো হয়েছে। চুপ্পু সাহেব 2018 সালে আওয়ামী লীগের আনুকূল্যে উঠে আসা একজন মানুষ। তিনি যতই এখন বিএনপির গুণগান করুন না কেন, বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা তাকে সবসময় আওয়ামী লীগের লোক হিসেবেই দেখবে। মেয়াদ শেষে বিএনপি কেন একজন আওয়ামী ঘরানার মানুষকে দেশের সর্বোচ্চ পদে বসিয়ে রাখবে? দ্বিতীয়ত, বিএনপি বুঝে গেছে চুপ্পুর এই বর্তমান আনুগত্য আসলে পুরোটাই কৌশলগত। 5 আগস্টের পর যখন তাকে অপসারণের প্রবল চাপ তৈরি হয়েছিল, তখন নিজের গদি বাঁচাতে তিনি বাধ্য হয়েই বিএনপি শেল্টার নিয়েছেন। রাজনীতিতে কেউ বোকা নয়, বিএনপিও খুব ভালো করেই জানে চুপ্পুর মূল লয়ালিটি আসলে কোথায়। শেখ হাসিনার আমলেই তো তিনি এই পর্যায়ে এসেছেন। তাই মেয়াদ শেষে বিএনপি কোনোভাবেই তার এই সাময়িক আনুগত্যকে বিশ্বাস করবে না। তৃতীয় বিষয়টি হলো তারেক রহমানের রাজনৈতিক কৌশল। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ক্ষমতাকে নিজের হাতে কেন্দ্রীভূত রাখতে পছন্দ করেন। চুপ্পুর মুখে নিজের প্রশংসা শুনে তিনি হয়তো সাময়িকভাবে খুশি হয়েছেন, কিন্তু তিনি চাইবেন রাষ্ট্রপতি পদে এমন কাউকে বসাতে যে হবে পুরোপুরি তার নিজের লোক। বিএনপির কোনো বর্ষিয়ান নেতা বা মুক্তিযোদ্ধা পরিবারের কাউকেই এই পদে বসানোর সম্ভাবনাই বেশি। চতুর্থ বিষয়টি হলো সাংবিধানিক বাধ্যবাধকতা। আমাদের সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের একটি নির্দিষ্ট প্রক্রিয়া রয়েছে। বিএনপি সরকার খুব সহজেই তাদের পছন্দ মতো কাউকে এই প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচিত করে আনতে পারবে। চুপ্পুর মেয়াদ শেষ হলে তাকে বাইপাস করা বিএনপির জন্য কোনো ব্যাপারই নয়। পঞ্চম বিষয়টি হলো 5 আগস্টের রাজনৈতিক বাস্তবতা। আওয়ামী লীগের পতনের পর বিএনপি এখন ক্ষমতায়। তাদের প্রধান ফোকাস এখন আওয়ামী লীগের সব ধরনের প্রভাব মুছে ফেলা। চুপ্পুকে রাষ্ট্রপতি পদে রেখে দেওয়ার অর্থ হলো আওয়ামী লীগের একটি ছায়াকে প্রশ্রয় দেওয়া। বিএনপির সাধারণ সমর্থকরা এটা কখনোই মেনে নিবে না। তারা চাইবে প্রশাসনের প্রতিটি রন্ধ্র থেকে আওয়ামী লীগের গন্ধ মুছে ফেলতে। জামাতে আমির ডক্টর শফিকুর রহমান কিন্তু চুপ্পুর সাক্ষাৎকারে কড়া সমালোচনা করেছেন। তিনি ছাপ জানিয়ে দিয়েছেন 5 আগস্টের বিষয়ে রাষ্ট্রপতি অনেক কিছুই লুকিয়ে গেছেন বা চেপে গেছেন। আপনারা জানেন, বিএনপির সাথে জামাতের একটা অলিখিত বা লিখিত জোট ছিল। এমন কাউকে জামাতও চাইবে যে তাদের আদর্শ এবং এজেন্ডাকে সমর্থন করবে। চুপ্পুকে পদে রাখলেই সরকারের সাথে বিরোধী দলের একটি অযথা ফাটল তৈরি হতে পারে। শেখ হাসিনা এসব নির্দেশনা পাওয়ার পর আওয়ামী লীগ নেতৃবৃন্দের ভেতরে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে। একে, তাদের সভানেত্রীর ভেতরকার আত্মবিশ্বাস তাদের ভেতর সংক্রমিত হয়েছে। আর তাদের কাছে মনে হয়েছে, যেহেতু শেখ হাসিনা 5ই আগস্টের পর আগে কখনোই বলেন নাই যে দেশে ফিরে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে, দেশে ফিরে যাওয়ার মানসিক বাস্তবিক আইনি প্রস্তুতি নেওয়া শুরু করা দরকার। কাজেই এই পরামর্শটি, এই যে শীর্ষ নেতৃবৃন্দের সভায় শেখ হাসিনার এই নির্দেশনাকে অত্যন্ত ইঙ্গিতবাহী বলে এবং ইতিবাচক বলে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ মনে করছে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা 2024 সালের 5ই আগস্টের পর প্রথমবারের মতো তার দলীয় নেতৃবৃন্দের সঙ্গে এক সভায় দলীয় নেতাদেরকে দেশে ফিরে যাওয়ার মানসিক এবং বাস্তবিক প্রস্তুতি গ্রহণ করতে বলেছেন। শেখ হাসিনা এই সভায় এতটা আত্মবিশ্বাসের সঙ্গে দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছেন তার দলের শীর্ষ নেতৃবৃন্দকে, যে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের অনেকেই মনে করছেন যে শেখ হাসিনার কাছে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ পক্ষ থেকে সুস্পষ্ট এই ইঙ্গিত এসেছে যে বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের জন্য যথাযথ পরিসর সৃষ্টি করা হবে এবং সেটা খুব শিগগিরই হবে। শেখ হাসিনা কতগুলো সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন বলে ওই সভায় উপস্থিত বিভিন্ন জনের সূত্রে জানা যাচ্ছে। সভাটি অনুষ্ঠিত হয়েছে ভার্চুয়ালি। বাংলাদেশ থেকে বিভিন্ন নেতা কর্মীরা সংযুক্ত হয়েছিলেন, শীর্ষ নেতৃবৃন্দরা সংযুক্ত হয়েছিলেন কলকাতা থেকে, আর দিল্লি থেকে সংযুক্ত হয়েছিলেন শেখ হাসিনা নিজে। কলকাতায় এক প্রেসিডিয়াম সদস্যের বাসায় আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের কয়েকজন সদস্য সহ শীর্ষ নেতারা বসেছিলেন এ সভায়। শেখ হাসিনা
হাসিনা সেখানে সরাসরি নির্দেশনা দেন যে একদিকে যেমন দেশে যে নেতাকর্মীরা আছেন তাদেরকে সক্রিয় করে তুলতে হবে, যাতে সামনেই যে স্থানীয় সরকার নির্বাচন আসছে সে নির্বাচনে আওয়ামী লীগের তরফে তারা অংশ নিতে প্রস্তুত থাকেন। শেখ হাসিনা আওয়ামী লীগের নেতা কর্মীদের বিচারালয়ে আদালতে সক্রিয় ভূমিকা রেখে, মানে আইনি পরামর্শের দিক থেকে সক্রিয় হয়ে জামিনের ব্যবস্থা করা, সেখানে মামলা লড়ার ব্যাপারে সক্রিয় হওয়া এবং নেতা কর্মীদেরকে বিভিন্ন মামলায় যে তারা মাসের পর মাস আটক আছেন সেই আটকাবস্থা থেকে ছাড়িয়ে আনার জন্য নেতাদেরকে সক্রিয় হতে পরামর্শ দিয়েছেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পরামর্শ দিয়েছেন যে যারা বিদেশে আছেন, যে শীর্ষ নেতৃবৃন্দ, তাদেরকেও সক্রিয় হতে হবে যাতে তারা আইনিভাবে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করে কিংবা মামলা লড়ে নিজেদের মামলাগুলোর আইনি যেসব বাধা আছে সেগুলোর একটা মীমাংসা করতে পারেন। মানে যেভাবে বরাবর বাংলাদেশে আওয়ামী লীগ আমলে বিএনপি নেতৃবৃন্দ আর বিএনপি আমলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ শত শত মামলা একরকম ঘাড়ের ওপর রেখে বিএনপি বেশি দিন দেশ চালাতে পারবে না, এই ঘটনা বিএনপি সরকার অলরেডি টের পেয়েছে, তাদের মনের মধ্যে কামড় দিয়েছে। কতদিন চালাতে পারবে? 1.5 বছর। চুপ্পু এমনিতেই অপায়া, এই রাষ্ট্রপতি চুপ্পু, এই রাষ্ট্রপতি পাল্টানোর আগে তাকে আমি মহামান্য বলতে রাজি নই। এই রাষ্ট্রপতি চুপ্পু, অবশ্য তার নাম চুপ্পু শব্দটা বাদ দিয়েছে, শাহাবুদ্দিন বলতে হবে নাকি, যাই হোক আমরা চুপ্পুই বলবো 1000 বার। এই চুপ্পুকে পাল্টানো হোক, তারপরে রাষ্ট্রপতিকে মহামান্য রাষ্ট্রপতি বলবো। তো দর্শক, এই চুপ্পু যাকে শপথ করায় এ আবার নাকি 1.5 বছরের বেশি দেশ চালাতে পারে না। তো বিএনপি এখন সেই ঝুঁকির দিকে গেছে। একদিকে বিএনপি একটা আনস্মার্ট সরকার, এখানে একটা 3rd ক্লাস মন্ত্রিসভা সাজানো হয়েছে অযোগ্যদের নিয়ে। আপনি চিন্তা করেন, এক সময় সড়ক যোগাযোগ বা যোগাযোগ মন্ত্রী, সড়ক যোগাযোগ, রেলপথ, এই মন্ত্রণালয়গুলো একত্র করে, নৌপথ, এগুলো একত্র করে একটা মন্ত্রণালয় করা হয়েছে, অথচ এই 3টে আলাদা আলাদা মন্ত্রণালয় হওয়ার কথা। এই মন্ত্রণালয় অত্যন্ত কঠিন মন্ত্রণালয়, সবচেয়ে হেভি ওয়েট এবং যোগ্য নেতাকে এই মন্ত্রণালয়ের, সৎ নেতাকে এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতো। বিএনপি আওয়ামী লীগ উভয়ের প্র্যাকটিস এটা। খালেদা জিয়া যোগাযোগ মন্ত্রী করেছিল ব্যারিস্টার নাজমুল হুদা, বিএনপির ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ নেতা ব্যারিস্টার নাজমুল হুদা। তার ডিভিশন হয়েছিল, কিন্তু অন্যতম শ্রেষ্ঠ নেতা, তাকে এই মন্ত্রণালয় দিয়েছিল। আওয়ামী লীগ আমলে এই মন্ত্রণালয় পেয়েছিল অত্যন্ত মেধাবী এবং অত্যন্ত দূরদর্শী নেতা সৈয়দ আবুল হোসেন। আবুল হোসেনের যে মেধা এবং তার যে যোগ্যতা এবং তার যে সততা, আবুল হোসেন একটা ঘটনাক্রমে ফেসে গেছেন, কিন্তু তার যে সততা, বাংলাদেশের ইতিহাসে আবুল হোসেন সৎ মন্ত্রীদের তালিকা করা হলে 20 জনের মধ্যে একজন হবেন এই সৈয়দ আবুল হোসেন। এর মতো লোককে শেখ হাসিনা যোগাযোগ মন্ত্রী বানিয়েছিল। এরপরে সড়ক যোগাযোগ, সেতু, এগুলো কার দায়িত্বে ছিল? ওবায়দুল কাদের। এর মানে আওয়ামী লীগের ইতিহাসে অন্যতম সৎ এবং যোগ্য লোক ওবায়দুল কাদের ফ্যাসিস্ট, গণহত্যাকারী, উস্কানিদাতা, এই কারণে আমরা বিরোধিতা করি। কিন্তু তার সততা সম্পর্কে আপনি জানেন? ওবায়দুল কাদের আমাদের বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, আমরা তাকে ভালোভাবে জানি এবং চিনি। একজন সংগ্রামী লোক, স্টুডেন্ট লাইফ থেকে রাজনীতি করেন। রাজনীতির জন্য তিনি বিলাসী জীবনযাপন করতে পারেননি, অল্প পয়সায় সাংবাদিকতা করেছেন, একসময় কষ্ট করেছেন। হ্যাঁ, তারপরে মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, টাকা পয়সা পেয়েছেন, কিন্তু ওইরকম আহামরি যে টাকা পয়সা পাচার করেছেন, দুর্নীতি করেছেন, এরকম না। হয়তোবা একসময় 7,000 টাকা বেতনের চাকরি করতেন, পরে এমপি মন্ত্রী অনেক টাকা বেতন পান, জেল খেটেছেন, মাই খেয়েছেন। এরকম পোর খাওয়া সৎ নেতা জনাব ওবায়দুল কাদের ছিলেন যোগাযোগ মন্ত্রী বা এই মন্ত্রণালয়ের দায়িত্বে। এবং বাংলাদেশের রাজনীতিবিদদের যদি আপনি তালিকা করেন, সেরা 10 জনের একজন হবে ওবায়দুল কাদের, সেরা 10 জনের একজন হবে ব্যারিস্টার নাজমুল হুদা, সেরা 10 জনের বা 20 জনের একজন হবে সৈয়দ আবুল হোসেন। এরপর রেলপথ মন্ত্রী করা হতো কাকে? বাংলাদেশের রাজনীতির কিংবদন্তি। ছুপ্পুকে বিএনপি রক্ষা এককভাবে করেছে তা নয়, ছুপ্পুকে রক্ষা করার জন্য বিএনপির দ্বারস্থ হয়েছে ওয়াকারুজ্জামান। অর্থাৎ ছুপ্পুকে রক্ষা করেছে ওয়াকারুজ্জামান, বিএনপি, ভারত আমলারা। এই ছুপ্পু পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি ছিল, তারপর সে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক হয়, পরবর্তীতে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনার কমিটির উপকমিটির চেয়ারম্যান নির্বাচিত হয়। কতটা হিংস্র, আনুগত্যের কতটা পরীক্ষা দিলে, কতটা অসৎ হলে এতটা এই কাজ সে করতে পারে। এবং তারপরে সে এই ছাত্রজীবন শেষে সে আবার দায়রা জজ হয়েছিল, সেখানে তার অপকর্মের ঘুষ লেনদেনের ইয়ত্তা নেই, শেষ নেই। জজ হিসাবে রিটায়ার নেওয়ার পর সে হাসিনা তাকে বানিয়েছে দুর্নীতি দমন কমিশনের পরিচালক, সেখান থেকে সে শত কোটি টাকা কামাইছে। তারপরে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানিয়েছে তাকে, সেখান থেকে শত কোটি টাকা কামিয়েছে এবং সেখান থেকে মালয়েশিয়ার টাকা ট্রান্সফার করেছে এবং মালয়েশিয়াকে সে তার সেকেন্ড হোম বানিয়েছে। এই অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এমন একজন দুর্নীতিগ্রস্ত লোককে আইনের আওতায় না এনে বিএনপি তাকে রক্ষা করেছে। তাদেরকে ছোবল মারার মানুষটি তারা আগেই তৈরি করে রেখেছে। এই হলো শাহাবুদ্দিন ছুপ্পু। বিএনপি বলেছে রাষ্ট্রপতির পদত্যাগের মাধ্যমে তারা সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করতে চায় না।
অর্থাৎ সংবিধান তাদের কাছে পবিত্র হয়ে উঠেছে। অথচ এই ৭২ সংবিধানের মাধ্যমে শেখ মুজিবের সময়ে ১৩,০০০ আলেম ওলামাকে হত্যা করা হয়েছে, ১৩,০০০ আলেমকে হত্যা করেছে, ৪০,০০০ জাসদ কর্মীকে হত্যা করা হয়েছে। একটি বিশাল দুর্ভিক্ষ হয়েছে, যেখানে শেখ মুজিব স্বীকার করেছে ২০ লক্ষ মানুষ মারা গেছে না খেয়ে। দুর্ভিক্ষ মানে কি? যেখানে ভিক্ষা করার মানুষ পাওয়া যায় না, ভিক্ষা দেবার লোক থাকে না। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে। বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা তারেক রহমানের বিষয়ে কথা হয়, তারেক রহমানের বিভিন্ন পদক্ষেপ নিয়ে, অন্যদিকে রাষ্ট্রপতির বিষয়ে কথা হয় বা দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে অনেকেই অনেক আলোচনা সমালোচনা করে। গাইজ, এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।